100 বছর আগের ঘড়ি একদিন দম দিনে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখবেন ওটা গড়গড়া, গড়গড়ার পাশে ওইটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন, আর সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতনির ছবি। হ্যালো গাইস, এই দেখুন আমরা এই পৌঁছে গেছি আজকে দেউলটিতে। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি যাচ্ছি আজকে দেউলটি থেকে। এখানে হচ্ছে দেউলটি স্টেশনে নামতে হবে। আমরা এই হাওড়া থেকে চলে এলাম দেউলটি স্টেশনে লোকাল ট্রেনে করে। এখন যাব শরৎচন্দ্রের বাড়ি, আপনাদের দেখাবো পুরোটা। চলুন এই দেউলটি স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে যেতে হবে। আপনারা চলে আসবেন দেউলটি স্টেশনে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে, মেদিনীপুর বা খড়গপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল, যে কোনো একটা লোকাল ট্রেন ধরে আপনার দেউলটি স্টেশনে পৌঁছে যাবেন। যে মূর্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেউলটি স্টেশনে লাগানো আছে শরৎচন্দ্র। স্টেশন রোড থেকে একটুখানি চলে এলেই সামনে এখানে হাই রোডের নিচে অটো টোটো পাওয়া যায়। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন শরৎচন্দ্রের বাড়ি। আমটাবেড় বন্ধুরা, এই আমরা টোটো করে চলে এলাম, পৌঁছে গেছি শরৎচন্দ্রের বাড়ির সামনে। এখানে টোটোতে নামিয়ে দিয়ে গেল 10 টাকা করে ভাড়া মাত্র। এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো গ্রামটা, যেটা পুরো একদম সাধারণ গ্রাম্য পরিবেশ থেকে বড় হয়েছিলেন উনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাসগৃহের সামনেই রয়েছে এই পুকুরটি। রামের সুমতি গল্পের উল্লেখিত কার্তিক গণেশের নেপথ্যের কাহিনী কিন্তু এই পুকুরের দুটি মাছকে নিয়ে। শরৎবাবু দুটি মাছ ছেড়েছিলেন এবং মাছের নাম দিয়েছিলেন কার্তিক ও গণেশ। মাছ দুটিকে সোনার নোলকও পরিয়েছিলেন শরৎবাবু। একশো বছর আগের ঘড়ি একদিন দম দিনে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখবেন ওটা গড়গড়া, গড়গড়ার পাশে ওইটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন, আর সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতনির ছবি। এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এখানেই বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখি করতেন। সামনের জানালা দিয়ে বয়ে চলা রূপনারায়ণ নদীটি দেখা যেত তখন। এখন অবশ্য নদীটি একটু দূরে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শরৎবাবুর লাঠি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা শরৎবাবুর দ্বিতীয় স্ত্রীর হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ছবি। এই কক্ষে বসেই লিখেছেন মহেশ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, রামের সুমতি, পল্লীর সমাজ, একের পর এক কালজয়ী সাহিত্য। এখন এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এখানে শরৎবাবু গরিবের বিনা পয়সায় চিকিৎসা করাতেন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন শরৎবাবু। তারই নিদর্শন এই চরকাটি। চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি আজও পূজিত হয় প্রত্যেক দিন। এই রাধাকৃষ্ণের মূর্তিটি চিত্তরঞ্জন দাসের বাড়ির বিগ্রহ। তিনি যখন অ্যারেস্ট হন তখনই শরৎবাবুকে দিয়ে গেছিলেন বিগ্রহ দুটি।
এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এখানেই এসছেন স্বাধীনতা সংগ্রামের কারিগর নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রাসবিহারী বসু থেকে বাঘা যতীন আরও অন্যান্য ব্যক্তিত্বরা। হ্যারিকেন বা লণ্ঠনের তলায় বসত তাদের মিটিং। ওনারা জলপদ হয়েই এই বাসগৃহে আসতেন। সামনের দিকের আলমারিতে সারি সারি বই রাখা আছে, যা তখন নিয়মিত পড়তেন শরৎবাবু। প্রায় 100 বছর আগের ঘড়িটিও আছে এইখানেই। এই ঘড়িটি একদিন দম দিলেই 7 দিন চলত। বেলজিয়াম কাচের তৈরি আয়নাটিও সমানভাবে সংরক্ষিত আছে এই বাড়িতে। বাড়ির পিছনের দিকে চলে এলেই পেয়ে যাবেন এখানে এই দুটি ঘর। এই যে টিনের চাল, এটা হচ্ছে ধানের গোলা। আর এই যে টালির তৈরি বড় ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল বড় দোতলা রান্নার ঘর। কিন্তু 1978-এর বন্যার সময় রান্নাঘরটা ভেঙে যায়, তখন থেকে আর তৈরি করা হয়নি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলেই প্রথমে এই যে ঘরটা, এটা হচ্ছে শরৎচন্দ্রবাবুর দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর ঘর। উনি শেষ জীবনটা এই ঘরেতেই কাটিয়েছিলেন। শরৎবাবু যখন কলকাতায় চলে যান, তারপরেই এখানেই মৃত্যু পর্যন্ত এই ঘরেই কাটিয়েছিলেন। এই ঘরেতেই তার মৃত্যু হয়। দোতলায় এই হচ্ছে শোবার ঘর। উনি রাতে এখানেই শুতেন। এই বিছানায় বসেই নদী দেখতেন। এই প্রাচীলের গা বেয়েই রূপনারায়ণ নদী বয়ে যেত। এখনকার বর্তমান উত্তরাধিকারী জয়বাবু, জয় চট্টোপাধ্যায়, তিনি এই যে লাল ফ্রেমে এটা দেখতে পাচ্ছেন, নীল ড্রেস পরা, এটা নাতির ছবি। উপরের বড় বড় যে দুটি ছবি, ওগুলো নাতির বাবা মা। বাবা হচ্ছেন শরৎচন্দ্রের ভাইপো, আর মা ভাইপোর বউ। মাঝে নাতির ছবি। নিচে লণ্ঠন, তিনি লণ্ঠন জ্বালিয়ে মিটিং করতেন। এই যে আলমারি, আলনা, এগুলো বার্মা কাঠের তৈরি। বার্মা থেকে নিয়ে আসা হয়েছে সেগুন কাঠের আলমারি ও আলনা। এই যে টিনের চালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানের গোলা। এই যে টালির চালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুর ঘর। উনি লোকের কাছ থেকে ধান কিনে এখানে সংরক্ষণ করে রাখতেন। এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল রান্নাঘর, যেটা ছিল দোতলা। 1978 সালের বন্যায় রান্নাঘরটা ভেঙে যায়। রান্নাঘরটা এখন পর্যন্ত আর তৈরি হয়নি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্র বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, মৃত্যু এই ঘরেতেই হয়েছিল। এই ছাদের উপরে আছি আমরা। ছাদ থেকে বিশেষ ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। অনেকেই এসছে এখানে, ছবি তুলছে সব। এখন এটা একটা ট্রাভেল পয়েন্ট বা টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে। আপনারা বিকালবেলা ঘুরতে আসবেন। সামনে রূপনারায়ণ, আমরা যাচ্ছি এখন রূপনারায়ণ পাড়ে দেখাবো। ঘরের পাশেই ডান দিক দিয়ে চলে এলে এই বাঁশবনের মধ্যেই পেয়ে যাবেন শরৎচন্দ্রের সমাধি। এখানে দেখতে পাচ্ছেন 3 জনের সমাধি আছে। এই যে প্রথম সমাধিটা, এটা হচ্ছে শরৎচন্দ্রবাবুর দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর। এই যে সমাধি, এটা হচ্ছে শরৎবাবুর ভাইয়ের সমাধি। আর এটা হচ্ছে উপন্যাস সম্রাট, কথাশিল্পী ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। ওনার মৃত্যু হয়েছিল 16 জানুয়ারি 1938 সালে লিভার ক্যান্সারের কারণে, দক্ষিণ কলকাতার পার্ক নার্সিংহোমে।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এই বেরিয়ে একটু বাম দিক দিয়ে চলে এলে এখানে সামনে পেয়ে যাবেন রূপনারায়ণ নদী, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদী যে বয়ে গেছে তার ধারেই। এদিক দিয়ে সামনে একটুখানি চলে এলেই পেয়ে যাবেন। আমরা যাচ্ছি রূপনারায়ণ পাড়ে, দেখাচ্ছি আপনাদের। এটা এখন পিকনিক স্পট হয়ে গেছে। রূপনারায়ণ পাড়ে এসে অনেকে পিকনিকও করে, চলে আসতে পারেন শরৎচন্দ্রের বাড়ি। সঙ্গে পিকনিক একদিনের ট্যুর হিসাবে কলকাতার পাশাপাশি এলাকা হিসাবে খুবই ভালো জায়গা। দেউলটিতে নেমে একটুখানি চলে এলেই পৌঁছে যাবেন এখানে। বিশাল শরৎচন্দ্রের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরেই আপনারা চলে এলে এখানে সামনেই পেয়ে যাবেন একদম রূপনারায়ণ নদী। এই যে সাইডে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী পাড়ে আপনারা এখানে পিকনিক করতে পারেন। এখানে অজস্র লোক দেখছেন, সবাই পিকনিক করতে চলে এসছে। আমাদের মতো লোকের কাছে খুবই দারুণ জায়গা এটা একটা। আমরা কথাশিল্পীর বই উপন্যাস সমস্ত কিছু পড়ে এতদিন বড় হয়েছি, আজকে এসে চক্ষুষ দেখতে পেয়ে সমস্ত কিছু যেন আবার ফিরে পাচ্ছি। খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তারপরে বিকেলের এই পড়ন্ত রোদের সময় আমরা পৌঁছে গেছি এই রূপনারায়ণের পাড়ে, সেটা আরও একটা নতুন করে পাওয়া।